চলুন জেনে নেই আজকের যুগান্তর পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। জুলাই সনদের গন্তব্য কতদূর? জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কোন পথে, তা নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। এ নিয়ে জনমনে সংশয় ও কৌতূহল বাড়ছে। কেউ কেউ বলছেন, রাজনৈতিক মারপ্যাচে জুলাই সনদ কার্যত হাবুডুবু খাচ্ছে। ক্ষমতাসীন বিএনপি বলছে, রাষ্ট্র আবেগ দিয়ে নয়, সংবিধান ও আইন দিয়ে চলে। তারা জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ নিয়ে জাতীয় সংসদে আলোচনার কথা জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ বিরোধী জোট সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। শাহদ্দিন মালিক বলেছেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংবিধান সংশোধন করা সম্ভব, এর জন্য আলাদা সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজন নেই। বদিউল আলম মজুমদার মনে করেন, জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়া এক ধরনের বিশ্বাসঘাতকতা হবে। টার্গেট এবার নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার টার্গেট করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরান প্রথমবার ভয়ঙ্কর সাজ্জিল ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র গুড়িয়ে দিয়েছে। ইরানের ওপর সন্ত্রাসী তকমা দিতে যুক্তরাষ্ট্রের 9/11-এর মতো একটি ভয়াবহ ঘটনা সাজানোর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির দাবি, ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে সহায়তা করছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় ইরানের হামলায় অন্তত 108 জন আহত হয়েছেন। মজুতদারি করলে জেল জরিমানা। জ্বালানি তেলের ওপর রেশনিং প্রত্যাহার করেছে সরকার। এখন থেকে সব ধরনের যানবাহন ও শিল্পকলকারখানা চাহিদামতো তেল কিনতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেলের ওপর বিধিনিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে সরকারি ডিপোগুলো থেকে ডিলার বা ফিলিং স্টেশনের মালিকরা ইচ্ছেমতো তেল কিনতে পারবেন না। তেল নিয়ে কারসাজি না করতে সবার কাছে অনুরোধ জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। কেউ অবৈধ মজুত করলে তার বিরুদ্ধে জেল ও জরিমানা দুটিই করা হবে। ঈদযাত্রার 7 দিন এবং ঈদের পরের 7 দিন যাতে নির্বিঘ্নে জনগণ বাড়ি যেতে পারেন সেদিকে সরকারের নজর আছে। রুদ্ধশ্বাস জয় সিরিজ বাংলাদেশের। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে তানজিদ হাসান বাংলাদেশের ম্যাচ ও সিরিজ জয়ের ভিত্তি গড়ে দেন। সফরকারী পাকিস্তানের জন্য এই সিরিজটি ছিল অনেকটা পরীক্ষা নিরীক্ষার মতো, তবে বাংলাদেশের জন্য ছিল 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ। মেহেদী হাসান মিরাজদের লক্ষ্য ছিল প্রতিপক্ষকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করা। দ্বিতীয় ম্যাচে হতাশাজনক হার হয়। রাষ্ট্রপতি অস্তিত্বহীন, অধিবেশন ডাকতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংঘাত পরিষদের কোনো অস্তিত্ব নেই। সংবিধানের অনুচ্ছেদ 72 অনুসারে প্রধানমন্ত্রীও অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না। রাষ্ট্রপতি অধিবেশন ডাকতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে এবং আমরা সংবিধান মেনেই এ পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলব। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নে একটি পরিষদ গঠন করতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে, জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সদ্ব্যবহার নলিন হিগব তার প্রতিটি পৃষ্ঠা মনে রাখবে। মানি এসকর্ট সেবায় মিলছে না সাড়া। রাজধানীতে ছিনতাই ডাকাতির ঝুঁকি কমাতে ঢাকা মহানগর পুলিশ বিনামূল্যে মানি এসকর্ট সেবা দিলেও এতে আগ্রহ দেখাচ্ছে না নগরবাসী। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গার্মেন্টস কোম্পানি এই সেবা নিলেও ব্যক্তি পর্যায়ে এর ব্যবহার খুবই কম। ডিএমপি বলছে, প্রচারণার পরেও মানুষ এ ব্যাপারে তেমন আগ্রহী নয়। গত বছর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 160 ভরি সোনা ও 1 লাখ টাকা ছিনতাই করে ডাকাতরা। একই বছর রামপুরা থেকে এক ব্যবসায়ীর 20 লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট হয়। এসব ঘটনার প্রেক্ষিতে ডিএমপি নগরবাসীর জন্য মানি এসকর্ট সেবা চালু করে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মো. নজরুল ইসলাম জানান, টাকা, স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিস পরিবহনের ক্ষেত্রে তারা বিনামূল্যে এসকর্ট সেবা দিয়ে থাকেন। জঙ্গল সলিমপুরে নেওয়া হচ্ছে উন্নয়ন পরিকল্পনা। চট্টগ্রামে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুর এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাসীদের দমনে সেখানে 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে, যার একটি র্যাবের এবং অন্যটি পুলিশের। এই এলাকায় যাতে সন্ত্রাসীরা ফিরে আসতে না পারে, সেজন্য সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জানিয়েছেন, এলাকার নিরাপত্তা ও জনসাধারণের স্বার্থে 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ডিভিশনাল কমিশনারকে এই এলাকা ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে। তিনি আরও জানান, নতুন করে কোনো দখলদার সেখানে আসতে পারবে না। জেলা প্রশাসন সূত্র জানায়, 2022 সাল থেকে জঙ্গল সলিমপুর ঘিরে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই এলাকার খাসজমিতে কেন্দ্রীয় কারাগার স্থানান্তর, স্পোর্টস ভিলেজ নির্মাণ ও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে। ইরাকের ভুল ইরানেও। দীর্ঘদিনের সংঘাতের পর ইরান দ্রুত ইরাকে নিজেদের প্রভাব বাড়াতে সক্ষম হয়। বিশ্লেষকদের মতে, এখানেই যুক্তরাষ্ট্রের বড় কৌশলগত ভুল ছিল। তাদের ধারণা ছিল পুরনো শাসনব্যবস্থা ভেঙে দিলে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে, কিন্তু বাস্তবে ক্ষমতার শূন্যতা তৈরি হলে সেটি শক্তিশালী শক্তিরাই পূরণ করে। ইরানের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশটির সবচেয়ে শক্তিশালী সংগঠনগুলোর একটি হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই বাহিনী শুধু সামরিক শক্তিই নয়,
দেশের অর্থনীতিরও একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকদের ধারণা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এই বাহিনীর প্রভাব আরও বেড়েছে। 2026 সালের 8 মার্চ মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে, যার সঙ্গে রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরাককে নতুনভাবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্র প্রায় $2 ট্রিলিয়ন ব্যয় করে। সে সময় 4888 জন মার্কিন সেনা প্রাণ হারায়। কুয়েতে আরেক যুদ্ধের ছায়া। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে আবারও যুদ্ধের ছায়া দেখা দিয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক হামলার আশঙ্কায় অনেক প্রবাসী নিজ দেশে ফিরে গেছেন। কুয়েতের বাসিন্দারা 1990 সালের সাদ্দাম হোসেনের ইরাকি বাহিনীর আগ্রাসনের স্মৃতি মনে করে উদ্বিগ্ন। ওই আগ্রাসনে হাজার হাজার কুয়েতি সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় কুয়েত সরকার সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলার 98% প্রতিহত করতে সক্ষম হয়েছে। ঈদের পণ্য কিনতেও ঠকছেন ভোক্তা। ঈদের আগে বাজারে অসাধু চক্রের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। পোলাওয়ের চালের দাম কেজিপ্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও কেজিপ্রতি 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পোলাওয়ের চাল মানভেদে 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে, যা 2 সপ্তাহ আগে 120 টাকা ছিল। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 230 টাকায়, যা 1 সপ্তাহ আগে ছিল 180 থেকে 190 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। ভোজ্য তেল, মশলা এবং অন্যান্য খাদ্যপণ্যের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। মিলেমিশে দখলে নিয়েছেন বিএনপি জামায়াত নেতা। রাজশাহীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ইজারা নেওয়া পার্টি বিএনপি, যুবদল ও জামায়াতের 3 নেতা মিলেমিশে দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর শহীদ জিয়া শিশু পার্কটি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। পার্কটির দখল বুঝিয়ে দেওয়ার জন্য ইজারাদার সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছেন। আনোয়ার হোসেন নামের এই ইজারাদার রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। জানা গেছে, এই পার্কটি রাজশাহী সিটি কর্পোরেশনের। বর্তমানে পার্কটি পরিচালনা করছেন স্থানীয় জামায়াত নেতা শাকিলুর রহমান, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান এবং মহানগর যুবদলের সদস্য আরিফুজ্জামান সোহেল। আড্ডা থেকে ডেকে নিয়ে গুলি, তরুণ নিহত। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে রাকিব আহমেদ নামের 25 বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার এসআই মো. মিঠু ফকির জানিয়েছেন, কী কারণে গুলি করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় 3-4 জন যুবক রাকিবকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়।